হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যাই হোক, তো আজকে দেখো আমরা একটা পেজ নিয়ে এসেছি যেটা ফুল 90 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, তো আমাদের এখানে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল এবিটিএ থেকে। ঠিক আছে, এবিটিএ নর্থ দমদম জোনাল কমিটি থেকে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। তো তারই কোশ্চেন্সটা আমি পেয়েছি এবং সেই কোশ্চেন্সটা আমি তোমাদের আজকে কমপ্লিটলি সলিউশন করাচ্ছি। কমপ্লিট সলিউশন, শুধুমাত্র শর্ট প্রশ্ন নয়, পুরো মাধ্যমিকের এই মক টেস্টে পুরো সলিউশনটাকেই করাচ্ছি। ওকে, তো সঙ্গে থেকো তোমরা। এবং আমার জানো কোচিং সেন্টারে আমরা স্কুলে পরীক্ষা নিই, মোটামুটি আমাদের মক টেস্টে প্রায় 200 জন পার্টিসিপেট করেছিল এবার। তো সেই মক টেস্টে মোটামুটি 3টে সিটে পরীক্ষা নেওয়া হয়েছিল। তো তোমরা যদি চাও তাহলে আমি সেই মক টেস্টের কোশ্চেনগুলো সলিউশনই তোমাদের আমি করে দেবো। আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলাম, তো তোমরা তো বললে যে হ্যাঁ স্যার সলিউশন দরকার আমাদের। তো চলো আমি সেই সলিউশনগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এবিটিএ নর্থ জোন কমিটির আমি সলিউশনটা করেছি। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো, বলছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, তো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় হবে? মোটামুটি অক্সিজেন হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস নয় হবে। ঠিক আছে, তারপর হচ্ছে 1.2 এরটা, যে তাপ সঞ্চালনের যে পদ্ধতির মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না তা হলো অবশ্যই পরিবহন হবে। ঠিক আছে, তাহলে 1এরটা হলো ডি, 2এরটা হলো বি। ঠিক আছে, চলো 3এরটা দেখি। 3এরটা কি বলছে? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? তো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা মোটামুটি 3800 থেকে হয়। তো এখানে 4 দেখছি সব দেওয়া আছে, তাহলে মনে রাখবে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম এটা হয়। ঠিক আছে, টিপিক্যালি এটা হয়। এবার অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার -10, ভালো করে বোঝো। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10, তার সঙ্গে যদি 3টে শূন্য গুণ করো তাহলে হয়ে যাবে 4 × 10 টু দি পাওয়ার -7। তাহলে অ্যাকচুয়ালি রেঞ্জটা হবে 4 × 10 টু দি পাওয়ার -7 থেকে 8 × 10 টু দি পাওয়ার -7। খোঁজো, তাহলে 4 × 10 টু দি পাওয়ার -7 থেকে 8 × 10 টু দি পাওয়ার -7 তুমি দেখো এখানে আছে। সো সি, সো 3এরটা শুড বি সি অ্যান্সার। ঠিক আছে, 4এরটা, স্নেলের সূত্রের গাণিতিক রূপ হলো মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। খোঁজো মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। দেখো এ সম্ভবত হচ্ছে, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তাহলে এ। চলো 5এরটা দেখি। 5এরটা বলছে বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কারণ এই বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে বিক্ষেপণ কম হয়। রাইট, এটা হচ্ছে অ্যান্সার এ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে বিক্ষেপণ কম হয়। ঠিক আছে, চলো 6এরটা, 1 কুলম্বের মান 3 × 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তো 6এরটা হচ্ছে বি, 3 × 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। ওকে, চলো 7এরটা দেখি। 7এরটা বলছে একটি রোধ আর পরিবাহের মধ্যে দিয়ে টি সময় ধরে আই প্রবাহ হচ্ছে, যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হবে, তড়িৎ শক্তি মানে হচ্ছে যতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে, আই স্কোয়ার আর টি, দ্যাটস ইওর অ্যান্সার। তো আই স্কোয়ার আর টি পরিমাণ শক্তি ক্ষয় হবে। ঠিক আছে, চলো 8এরটা বলছে আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম হলো। তাহলে আলফা বিটা ও গামা রশ্মির আয়নায়ন সঠিক ক্ষমতা হচ্ছে কি না, তো মনে রাখবে আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা, এটা হচ্ছে অ্যান্সার হয়। তাহলে এ অ্যান্সারটা হবে নাকি, আয়নায়ন ক্ষমতা। তোমাদের কি এবিটিএ তোমরা পরীক্ষা দিয়েছিলে এই প্রশ্নটা? ঠিক আছে, অনেকে হয়তো দিতে পারোনি, তো যারা পারোনি তারা অবশ্যই এই কোশ্চেনগুলো অ্যাটলিস্ট চেক করে নাও। ঠিক আছে, চলো পরেরটা দেখছি। খুব ভালো কোশ্চেন দেওয়া আছে, আমি তো খারাপ কোশ্চেন নেই। 1.9 এরটা দেখি এবার। 1.9 বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তাহলে এটা হচ্ছে কে, কে সর্বাধিক হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ আছে। তাহলে বুঝতে পারছো ওপর থেকে নিচে নামলে পরে কি হয়, ব্যাসার্ধ কমে যায়, বৃদ্ধি পায়। কারণ কি, ওপর থেকে যখন নিচে নামবে তাদের একটা করে কক্ষপথ যুক্ত হয়। পর্যায় সারণীর ভিডিও দেওয়া আছে, যারা পর্যায় সারণীর ভিডিও দেখোনি তারা দেখবে আমার চ্যানেলে পর্যায় সারণীর কমপ্লিট 1 শর্ট ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, 1 শর্ট ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই এটাকে গিয়ে চেক করো। ঠিক আছে, চলো 1.10টা দেখি। বলছে কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? চোখে দেখায় বোঝা যাচ্ছে এ হবে অবশ্যই HCl, চোখে দেখার দরকার নেই, একদম অন্ধের মতো হতে পারে, এটা HCl কোশ্চেন হয়। ঠিক আছে, চলো 1.11, কোনটি জ্বলিত একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে এ। ঠিক আছে, কি ব্যাপার সব অপশনই তোমার এ থাকছে দেখো ম্যাক্সিমামটাই। আমি কোশ্চেনটা একবার দেখিনি, এই প্রথম একজন স্টুডেন্ট আমাকে পাঠালো, তারপর আমি সলিউশন করতে বসলাম। ওকে, চলো তারপর হচ্ছে 1.12 দেখি। 1.12 কি বলছে? আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় CaO, তাহলে ক্যালসিয়াম অক্সাইড। 1.13টা দেখবো, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হলো, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট এ। তাহলে 1.14 অ্যাম্পিয়ার মানে হচ্ছে ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। তোমরা টেস্ট পেপার যদি করো এই কোশ্চেনটা দেখবে ম্যাক্সিমাম জায়গায় আছে ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। এন্ড 1.15 হচ্ছে কত? অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হলো CHO, তার মানে এটা হচ্ছে বি।
তোমরা যদি দেখো এবিটি টেস্ট তোমরা নিশ্চয়ই সলভ করছো, সেখানে দেখবে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক বোধহয় প্রত্যেক পেজে দেখেছে। আর যে সেট আপ করেছে কোশ্চেনটা, তার থেকে মনে হয় না শর্ট প্রশ্ন আর কিছু ছিল তার কাছে। এত কোশ্চেন থাকা সত্ত্বেও শুধু তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক দিয়ে পুরো তাপের শর্ট প্রশ্নগুলোকে ভরিয়ে রেখেছে। ঠিক আছে, চলো বিভাগ খ শুরু করি। ঠিক আছে, তাহলে বলছে 2-1 2.1 একটা কি বলছে দেখি। বলছে বায়ুর কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তোমরা প্রথমে লিখবে আয়নোস্ফিয়ার, এটাই হচ্ছে বেস্ট অ্যান্সার। হ্যাঁ, এবার কারোর যদি মনে হয় তো সে থার্মোস্ফিয়ারও লিখতে পারো। ঠিক আছে, তো দুটো অ্যান্সারই রাইট হয়, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, চয়েস ইজ ইয়োর্স, তুমি যেটা ইচ্ছে লেখো। চলো 2.2 বলছে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি, তো মনে রাখবে সক্রিয় ক্লোরিন পরমাণু। সক্রিয় ক্লোরিন পরমাণু, শুধু এইটুকুই লিখবো না আমরা, তার সঙ্গে কি লিখবো আমরা, তার সঙ্গে আমরা একটা সিএল ডট দিয়ে দেবো। হ্যাঁ, সিএল ডট। চলো 2.3, আচ্ছা অথবা আছে একটা, সরি, ঠিক আছে অথবা আছে, তাহলে অথবাটা করি আগে। চলো অর 2.2 অর বলছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গড়বেগ শূন্য হয়ে যায়? -273°C, অথবা 0 কেলভিন, অথবা পরম শূন্য উষ্ণতা। তুমি তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর লেখো, রাইট দেবে মাধ্যমিকে। ঠিক আছে, সো একদম চিন্তার কারণ নেই, তিনটে উত্তরই হবে, তুমি যে কোনো একটা জায়গায় রাইট দাও। চলো 2.3 নাও। কত গ্রাম অক্সিজেনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে? তো অক্সিগ্রাম মানে 32 গ্রাম, নাকি 32 গ্রাম অক্সিজেনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। চলো 2.4 বলছে কি কঠিন পদার্থের আলফা গামার অনুপাত কত? তো দেখো গামা মানে হচ্ছে 3 আলফা, তাহলে আলফা ইজ টু গামা মানে হচ্ছে আলফা ইজ টু 3 আলফা, তার মানে 1:3, নাকি? দেখো তো, বুঝতে পেরেছো ব্যাপারটা? আলফা ও গামার অনুপাত চেয়েছে, গামা মানে তো 3 আলফা, তাহলে আলফা ইজ টু গামা মানে 3 আলফা বসিয়ে দিলে 1:3 হয়। চলো 2.5 আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রামধনু। ঠিক আছে, একটা উদাহরণ হচ্ছে রামধনু। চলো 2.6 করি। 2.6 বলছে অথবা আছে না, এখানে অর্থটা করে দিই। হ্যাঁ, 2.5 এর অথবা বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বাধিক হয়? না, তো এটা হচ্ছে বেগুনি, বেগুনির বিচ্যুতি সর্বাধিক হয়। ঠিক আছে, চলো 2.6 করি। আলো জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ একটি কি ধরনের লেন্সের মতো আচরণ করে? এটা হবে অবতল লেন্স অথবা তোমাদের অপসারী লেন্স, দু রকমের লেন্সই হবে, তোমরা যেটা একটা উত্তর লিখতে পারো, কোনো ব্যাপার নাই। চলো 2.7 করি। শূন্যস্থান পূরণ করো, কয়েকটি বড় মানের রোধকে ড্যাশ সমবায় লাগালে একটি ছোট মানের রোধ পাওয়া যায় সমান্তরাল। মনে রাখবে সমান্তরাল সমবায় কি হয়? রোধের মান হ্রাস পায়। ঠিক আছে, চলো 2.8 করি। 2.8 কি বলছে? একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হয়? 0। একটি আদর্শ অ্যামিটারের রোধ 0 হয়, তাহলে অবশ্যই দীর্ঘ মূর্ধন্য যফলা লিখবে 0 অবশ্যই। চলো 2.9 অথবা দিয়েছে 2.8 এর, সরি 2.8 এর অথবা 1 কুলম্ব তড়িৎ-আধানকে 1 ভোল্ট বিভব 1 কুলম্ব তড়িৎ-আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কাজ করতে হবে? না তো 1 জুল। কি করে জানলাম? না তো ফর্মুলা হচ্ছে W = VQ। ঠিক আছে, ঠান্ডা লেগেছে বলে শরীরটা আমার ভালো করছে না। ঠিক আছে, কালকে রেকর্ডিং করতে পারিনি, তোমাদের তড়িৎ বিশ্লেষণের রেকর্ডিংটা দেখি, আজকে যদি পারি শরীরটা একটু ভালো হয় বিকেলে করব। ঠিক আছে, আজকে রেকর্ডিং করছি আমি, রেকর্ডিং করে দুপুরবেলায় তোমাদের ভিডিওটা আমি আপলোড করে দেবো। চলো, আচ্ছা 2.8 হলো, এবার 2.9 পরে পেজে আছে। দেখো এই পেজটা নিয়ে কোনো সমস্যা আছে এটুকুতে? নেই। চলো, আচ্ছা 2.9 এর কোশ্চেনটা কি না হয়নি? বিবৃতি সত্য না মিথ্যা লেখো। আচ্ছা ঠিক আছে, 2.9 এরটা দেখে নেবো, আমি খেয়াল করিনি গো, মিস চলে গেছে 2.9টা, সরি। ঠিক আছে, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 2.9 এর কোশ্চেনটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, যে তোমার মোবাইলে আছে। তো একটু দাঁড়াও, জাস্ট 2.9 এর কোশ্চেনটা। তো 2.9 এর কোশ্চেনটা হচ্ছে একই উষ্ণতা ও চাপে সম আয়তন কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণু সংখ্যা পৃথক, এটা হবে মিথ্যা, তাই না? অ্যাভোগাড্রো সূত্র থেকে ভুল হচ্ছে, তাই এটা মিথ্যা হবে। ঠিক আছে, সরি। চলো 2.10 করি। 2.10 বলছে বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর একটি উপায় লেখো। তাহলে শক্তি যদি বাড়াতে হয় তাহলে পাক সংখ্যা বাড়াও, আর্মেচার কুণ্ডলীর পাক সংখ্যা বাড়াও, অথবা চৌম্বক ক্ষেত্র বাড়াও। তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়াও, প্রবাহ মাত্রা বাড়াও, এগুলো সব করলে পরে কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো 2.11 নি। আচ্ছা অথবা আছে একটা, সরি, অথবা ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়? শ্রেণী সমবায়। ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। 2.11 সূর্য ও নক্ষত্রের শক্তি উৎপাদনের কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া দায়ী? তোমরা জানো, নিউক্লিয় সংযোজন।
2.12 এ ও বি মৌল দুটির পারমাণবিক সংখ্যা 9, তাহলে দেখো এর পারমাণবিক সংখ্যা 9 মানে 2,7 আর বি হচ্ছে 17 মানে হচ্ছে 2,8,7, দুটোর শেষেই 7 করে আছে নাকি, একটা 7 আর একটা 17। কোন মৌলটি অপেক্ষাকৃত শক্তিশালী জারক? অবশ্যই এ, কারণ দেখো এ থাকবে যদি তৃতীয় পর্যায়ে, এ থাকবে দ্বিতীয় পর্যায়ে, তাই না? তো উপর থেকে নিচে নামলে জারণ ধর্ম হ্রাস পায়, তাহলে অবশ্যই কি হবে, জারক। তাহলে এ হবে জারক। 2.13 বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কেন? কোনো আয়ন উপস্থিত থাকে না, কোনো আয়ন উপস্থিত থাকে না বলে এটা কি হয়, কোনো আয়ন উপস্থিত থাকে না। চলো 2.14 13 অথবা আছে, অরটা এখানে করে দিই। তাহলে 2.13 অথবা হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? Cu2+ আর H+, দুটো আয়নই যায়, কিন্তু এখান থেকে Cu2+ আয়নটা কি হয়, ইলেকট্রন গ্রহণ করে। তাই মাথায় রাখবে Cu2+ ইলেকট্রন গ্রহণ করে। 2.14 এখানে নিয়ে নিচ্ছি। 2.14 কি বলছে দেখি, বলছে টিএনটি প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড HNO3 ব্যবহার করা হয়। 2.15 নেব। 2.15 কত বলছে? দৈনন্দিন জীবনে ব্যবহার করা এমন একটি দুটি জৈব যৌগের নাম লেখো। তাহলে একটা জৈব যৌগ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা একটা ইউজ করি আমরা দৈনন্দিন জীবনে। আর একটা জৈব যৌগ কি ইউজ করি? গ্লুকোজ। গ্লুকোজ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, ঠিক আছে। চলো তারপর নি 2.1, আচ্ছা অথবা আছে না, চলো অর 2.15 অথবা ইথেন থেকে প্রাপ্ত অ্যালকিল মূলকটির নাম ও সংকেত লেখো। এটা হচ্ছে ইথাইল মূলক। ইথাইল মূলক এর সংকেত হবে CH3 বন্ড CH2 বন্ড, এটা হচ্ছে ইথাইল মূলক, ঠিক আছে। চলো 2.16 বলছে ছাপার ব্লক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? জিঙ্ক। মনে রাখবে ছাপার ব্লক তৈরি করতে জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো 2.17 নাইট্রোজেনের একটি বর্ণহীন অক্সাইডের নাম হচ্ছে নাইট্রিক অক্সাইড NO। তাহলে নাইট্রিক অক্সাইডের একটি বর্ণহীন গ্যাস হচ্ছে নাইট্রিক অক্সাইড NO। চলো 2.18 নি। আচ্ছা এর ব্লক বাম দিক ডান দিক আমি কোশ্চেনে মিলিয়ে দিচ্ছি, হ্যাঁ বাম দিক ডান দিকটা। হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের পদক্ষেপ হয়, এটা হচ্ছে 1, ঠিক আছে। আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে আচ্ছা আলফা কণার সংকেত হচ্ছে এটা 3 আর বিটা কণার সংকেত হচ্ছে 4, ঠিক আছে। তাহলে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইড আম্লিক কপার সালফেটের জলীয় দ্রবণে H2S, তাহলে CuSO4 প্লাস H2S, তাহলে এখান থেকে কি তৈরি হবে? CuS প্লাস H2SO4, তাহলে এটা তো কালো। আর একটা কি বলেছে? FeCl3 প্লাস H2SO4, তাহলে না H2SO4 না H2S, তাহলে এটা হবে H2S, তাই না? তার মানে এখানে হবে ফেরাস সালফাইড FeS প্লাস আচ্ছা HCl, তাই না? তার মানে Cl3 তিনটা হাইড্রোজেন 6 HCl হবে, 2 নিতে হবে, 2 নেব। হ্যাঁ তাহলে এবার ফেরাস সালফাইড এটা হচ্ছে সবুজ নীল বর্ণের হয়, তাহলে অ্যাকচুয়ালি হবে এটা দেখো কালো বর্ণটা হবে কপার সালফাইড, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, ঠিক আছে। চলো নেক্সট 3 এর দাগের আসি 3.1। চলো ওকে দেখো এবার 3.1 এর প্রশ্নটা। তো 3.1 এ কি বলেছে যে স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে যদি CO2 চালনা করা হয় তাহলে বিক্রিয়াটা হয় CaOH2 প্লাস CO2, অ্যারো দিয়ে লিখলাম CaCO3 প্লাস H2O, ঠিক আছে। এবার হচ্ছে কত গ্রাম CO2 স্বচ্ছ চুনের মধ্যে চালনা করলে CO2টা কত গ্রাম বার করতে হবে যাতে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি কত হয় না, তো 40 প্লাস 12 প্লাস 48, তার মানে হচ্ছে 100 গ্রাম, আর CO2 মানে হচ্ছে 44 গ্রাম নাকি। তার মানে তুমি লক্ষ্য করো 44, আচ্ছা 100 গ্রাম CaCO3 তৈরি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো 100 গ্রাম CaCO3 তৈরি হচ্ছে কত গ্রাম থেকে? 44 গ্রাম থেকে। তাহলে 1 কত আর 50 কত? তাহলে 50 নিশ্চয় কত হবে? 22 গ্রাম হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম প্রশ্নটা। তবে এগুলোর ক্ষেত্রে বিক্রিয়া তোমাকে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু খুব সমস্যা পড়বে, ঠিক আছে। চলো 3.2 এরটা দেখি। 3.2 এরটা বলছে
যে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে, তাহলে মনে রাখবে 3.28টা এরকম হবে মিউ ইকুয়াল টু সি বাই ভি। অর্থাৎ কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমের আলোর বেগের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে মিউ ইকুয়াল টু কত, সি বাই ভি। অর্থাৎ কোন মাধ্যমের যদি আলোর বেগ কমে যায় তাহলে তার প্রতিসরাঙ্ক বাড়বে, যদি আলোর বেগ বেড়ে যায় প্রতিসরাঙ্ক কি হবে, কমবে। কিন্তু মনে রাখবে মিউ এর মান কখনো একের কম হবে না, মিউ এর মান কখনো একের কম হবে না, ইট ইজ নট পসিবল, এটা কখনো সম্ভব নয়। কারণ কি, সি এর মান সবসময় গ্রেটার দেন ভি, তাহলে মিউ এর মান কখনো একের থেকে ছোট হতে পারে না। ওকে, চলো আরেকটা কি বলছে দেখি, গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? না, তো গাড়ির হেডলাইটে আমরা অবশ্যই অবতল দর্পণ ব্যবহার করব, কারণ অবতল দর্পণের ফোকাসে যদি কোনো আলোক উৎসকে রাখা হয় তাহলে সে আলোক উৎস কি হবে, অনেক দূর পর্যন্ত প্রতিফলিত হবে। এই দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর অনেক দূর যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে না। এবার অন্ধকারে যখন আমরা গাড়ি চালাবো তখন কি হবে, অনেক দূর দেখতে আমাদের সুবিধা হবে যে দূর থেকে কোনো গাড়ি আসছে কিনা বা এটসেট্রা। সেই কারণে ওই অবতল দর্পণে যখন ফোকাসে কোনো আলোক বস্তুকে রাখা হবে সেটা কি হবে, সমান্তরাল ভাবে অনেক দূর পর্যন্ত পথ যাবে। সেই কারণে আমরা এই ঘটনাটা রাখতে পারি। ঠিক আছে, ওকে। 3.3 বলছে, দেখো 3.3, ঠিক আছে, এটা একটু কমিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, বলছে 4 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে পি দিয়েছে 4 ATM, 4 অ্যাটমসফিয়ার। আচ্ছা, ও 300 কেলভিন উষ্ণতায়, তাহলে ক্যাপিটাল টি ও তোমাকে দিয়েছে 300 কেলভিন উষ্ণতা। 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 8 গ্রাম হাইড্রোজেন, তার মানে এন হবে কত, 8/2 মানে 4 মোল। তার ভি কত? তাহলে আমরা ফর্মুলা কি জানি না, তো পিভি ইকুয়াল টু এনআরটি, নাকি এই ফর্মুলা জানি। তাহলে ভি মানে হচ্ছে এনআরটি বাই পি, তাহলে মান বসাও। তাহলে এন এর মান হচ্ছে 4, আর এর মান 0.082, আর টি এর মান কত 300 বাই পি কত 4, তা 4 4 কেটে গেল, এই দুটো শূন্য এখানকার দুটো শূন্য হয়ে যায়। তার মানে দেখো অ্যাকচুয়ালি হবে সমান 3 ইন্টু 8.2 মানে হচ্ছে 24.6 লিটার। এবং এই কোশ্চেনটাই আমি সম্ভবত মক টেস্টে দিয়েছিলাম। যারা আমার পরীক্ষায় প্রশ্ন দেখছো তোমরা মনে করো সম্ভবত ফার্স্ট মক টেস্টে আমি এই কোশ্চেনটাই দিয়েছিলাম, এবং দেখো কোশ্চেনটা এখানে চলে এসেছে। তো তোমাদের এক্ষেত্রে অবশ্যই মুখটা একটু হাসি হওয়া উচিত যে স্যার আপনার কোশ্চেন এই সমস্ত জায়গাতেও কমন আসছে, তুমি জাস্ট ইমাজিন করো। ঠিক আছে, আচ্ছা 3.3 এর অরেটটা করি। ঠিক আছে, 3.3 এর অরেটটা, আচ্ছা প্রশ্নগুলো দেখো নাম্বারিং করছি তোমরা একটু, আচ্ছা এটা আমি কালো কালিতে করি একটু। ঠিক আছে, এটা এত দূর পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, এর উত্তরটা এখানে, আচ্ছা 3.3 এরটা এখানে আছে। ঠিক আছে, ওকে। 3.3 অথবা কোন নির্দিষ্ট ভরে গ্যাসকে স্থির চাপে, তাহলে T1 হচ্ছে কত 273 কেলভিন। কেন, 0 ডিগ্রির সঙ্গে আমি 273 যোগ করলে 273 কেলভিনই হবে। আর T2 কত হবে লক্ষ্য করো, 273 প্লাস 273, তাহলে কত হবে 546 কেলভিন। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক, তাহলে আমরা তো জানি V2/V1 সমান T2/T1, নাকি এটাই তো জানি। তাহলে কত হচ্ছে দেখো, T2 কত 546/273, যদি কাটো 2 দিয়ে কাটে, তার মানে V2:V1 কত হবে 2:1, সো 2:1 অনুপাত হবে আমার অ্যান্সার, তাই না? তাই 3.3টা বুঝলাম। ওকে, 3.4 কি বলছে দেখো, বলছে রোধের তাপমাত্রা গুণাঙ্ক বলতে কি বোঝো? দেখো রোধের তাপমাত্রা গুণাঙ্ককে লেখা হয় আলফা দ্বারা, এবং আলফার ফর্মুলাটা হচ্ছে RT - R0/R0 ইন্টু টি, হ্যাঁ R0 ইন্টু টি লেখো। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা বলছি, শুনে নাও, ভালো করে শুনে নাও। না তো রোধের তাপমাত্রা গুণাঙ্ক বা উষ্ণতা গুণাঙ্ক বলতে বোঝায় একক প্রাথমিক রোধ যুক্ত কোনো পরিবাহীর একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ রোধের বৃদ্ধি হয়, আই রিপিট, একক প্রাথমিক রোধযুক্ত কোনো পরিবাহীর একক উষ্ণতা বৃদ্ধি করতে রোধের যে পরিমাণ বৃদ্ধি হয় তাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক, এবং এর একক হয় ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, এর একক হয় ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আচ্ছা, এর একটা অরের কোশ্চেন আছে, বলছে 3 ওহম 6 ওহম রোধকে কিভাবে ব্যবহার করে 2 ওহম রোধ পাওয়া যায় তা একটি বর্তনী চিত্র অঙ্কন করো। তাহলে এটা নেব 3 ওহম আর এটা নেব 6 ওহম, নাকি? তাহলে এটা 3, এটা যদি 6 হয় তাহলে তুল্য রোধ কত হবে 2 ওহম। তাহলে নিশ্চয়ই তাদেরকে আমি কি সমবায় রাখবো, সমান্তরাল সমবায় রাখবো, যাতে করে আমি 2 ওহম পাই। কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, দেখো তুমি ভালো করে বোঝো, টিপিক্যাল কোশ্চেনের থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, ওকে। 3.5 চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? দেখো চিনির জলীয় দ্রবণ, চিনি হচ্ছে সমযোজী পদার্থ,
এবার সমযোজী পদার্থ জলে দ্রবীভূত হয় না বা জলে আয়নিত হয় না, ঠিক আছে। এবার যেহেতু জলে আয়নিত হয় না, সেই জন্য সে কি করতে পারবে না, তড়িৎ পরিবহন করতে পারবে না। কিন্তু সোডিয়াম ক্লোরাইড কি হয়, জলে Na+ ও Cl- এই দুটি আয়নে ভেঙে যায়। যেহেতু সোডিয়াম প্লাস আর Cl- দুটি আয়নে ভেঙে যাচ্ছে, সেই কারণে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করতে পারছে, ঠিক আছে। চলো 3.6 এ আসি। 3.6 কি বলছে দেখো, বলছে এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 আর বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 6 মানে 2,4, তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে। তাই দেখো সংকেত হবে, দেখো এ 1 আছে আর বি যেহেতু 4, তাহলে হবে নিশ্চয় Ba4। কেন Ba4 হবে, তুমি এক্সাম্পল দিচ্ছি এখানে দেখো, এ হচ্ছে ধরো 1 মানে হাইড্রোজেন আর বি হচ্ছে ধরো 4 মানে কার্বন, তাহলে যৌগের নাম কি হয়, CH4, তাই না। তুমি ভাবো মিথেন তৈরি হয়, জাস্ট এইভাবে ভাবো জিনিসটাকে, তাহলে বুঝতে পারবে। দেখো আচ্ছা সংকেত কি হবে, তাহলে সংকেত আমরা বলে দিলাম Ba4, ঠিক আছে। এর সংকেতটা এরকম হবে যে সমযোজী যৌগ তৈরি করবে Ba এবং A এভাবে তৈরি করবে, ঠিক আছে। তো আমরা এত কিছু লিখবো না, জাস্ট আমরা এটাই লিখবো। চলো অষ্টম সূত্র মেনে চলে না এমন দুটি তড়িৎযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে একটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। দেখো লিথিয়াম হাইড্রাইড অবশ্যই কি হচ্ছে, আমাদের তড়িৎযোজী যৌগ মানবে না, ঠিক আছে। এই অষ্টক সূত্র মানবে না, কারণ এই সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাহলে লিথিয়াম হাইড্রাইড যেমন হলো, লিথিয়াম হাইড্রাইডের সঙ্গে লিথিয়াম ক্লোরাইডও হবে, LiCl, লিথিয়াম ক্লোরাইডও এরকম মানবে না, ঠিক আছে, অষ্টক সূত্র। চলো 3.6 এর অথবাটাও করে দিলাম। 3.7 অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি কি নেওয়া হয়। দেখো তড়িৎদ্বার হিসেবে কি নেওয়া হয় ভালো করে দেখো, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে। লাইক তোমার হবে ক্যাথোড হিসেবে নেওয়া হয় গ্যাস কার্বন, নিশ্চয়ই তোমরা জানো ক্যাথোড হিসেবে কি নেবো আমরা, গ্যাস কার্বন, ঠিক আছে। আর আচ্ছা এই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, যারা যারা টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করোনি তারা টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করো। এর পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পাবে তোমরা, ঠিক আছে। অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেল সার্চ করতে পারো অনলি ফিজিক্স, সেই অনলি ফিজিক্সে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। অনলি ফিজিক্স, আচ্ছা একটা এসেছে প্রায়। চলো অ্যানোড হিসেবে কি না হয়, গ্রাফাইট দণ্ড, মাথায় রাখবে অ্যানোড হিসেবে নেবো আমরা গ্রাফাইট দণ্ড, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কি নেব না, তো তড়িৎ বিশ্লেষ্য রূপে নেব ক্রায়োলাইট, ফ্লুওরস্পার আর অ্যালুমিনা, ঠিক আছে। এই কটা জিনিস নেবো আমরা। চলো নেক্সট 3.8 বলছে স্পর্শপথে SO2 থেকে SO3 উৎপাদনের শর্তসার সমীকরণ লেখো। তাহলে SO2 প্লাস O2, এখানে কি নেবো, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, দিয়ে কি লিখবো SO3, ঠিক আছে। একটা টেম্পারেচার দরকার হয়, হিট দিয়ে দিব। তাহলে বিক্রিয়াটা হবে SO2 প্লাস O2 টু SO2। তাহলে এখানে দেখো যদি 2 দিই, তাহলে এখানে বোধহয় 2 দিলে আমার ব্যালেন্সটা মিলে যাচ্ছে নাকি, 2 2 4 2 6 2SO3, ঠিক আছে। চলো 3.9 CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হবে না, তো CuSO4 এর জলীয় দ্রবণে যদি জিঙ্কের টুকরো দাও, তাহলে সে হয়ে যাবে ZnSO4 প্লাস Cu, ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যাবে, কারণ জিঙ্ক হচ্ছে এই সক্রিয়তা শ্রেণীর কপারের উপরে অবস্থিত, ঠিক আছে। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে যদি দেখানো হয় এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া, তুমি লক্ষ্য করো Cu+2, আচ্ছা আমি এগুলোকে এই পদ্ধতিতে লিখছি, লাল কালিতে লিখছি, হ্যাঁ, আর একটু মিহিতে লিখছি। Cu দেখো হয় +2 আর SO4 হয় -2, Zn হয় 0, Zn হচ্ছে এখানে +2 এখানে -2, Cu এখানে 0। যদি এটা কেন হচ্ছে যদি জানতে চাও, ক্লাস 8, তোমাকে ক্লাস 8-এ যেতে হবে, 8 ছাড়া উপায় নাই, 8-এ যেতে হবে তোমাকে। লক্ষ্য করো দেখো, ঠিক আছে, Cu2+ থেকে Cu0 হয়েছে, তার মানে সে কি করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, তাই না। +2 থেকে 0 হওয়া মানে কি, তার ইলেকট্রন ঘাটতি ছিল, সে 0 হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ মানে কি হয়, বিজারণ নাকি, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। আর তুমি লক্ষ্য করো সে জিঙ্ক থেকে কি হয়েছে, জিঙ্ক থেকে কই গেলি বাবা, +2, দেখো জিঙ্ক থেকে কি করেছে, +2 হয়ে গেছে, মানে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আর দুটো ইলেকট্রন ছাড়া মানে কি হয়, জারণ। তাই তুমি বুঝতেই পারছো এখানে কি হয়েছে, জারণ বিজারণ হয়েছে, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন অবশ্যই। আচ্ছা অথবা আসি, অথবা কি বলছে দেখি, বলছে ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত ধর্ম তুলনা করো, গলনাঙ্ক। দেখো ন্যাপথলিনের গলনাঙ্ক কম হবে, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি হবে। কেন, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটি তড়িৎজয়ী যৌগ, আর আমরা জানি তড়িৎজয়ী যৌগগুলোর গলনাঙ্ক বেশি হয়, ঠিক আছে।
আর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি হবে, সোডিয়াম ক্লোরাইডের ন্যাপথলিনের গলনাঙ্ক কি হবে, কম হবে। আচ্ছা, দ্রাব্যতা, ন্যাপথলিন জলে দ্রবীভূত হবে না, কারণ ন্যাপথলিন একটি জৈব যৌগ, যে কোনো জৈব যৌগ বা সময় যৌগ জলে সচরাচর দ্রবীভূত হয় না। আর সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হবে, কেন, সোডিয়াম ক্লোরাইড একটা তড়িৎজয়ী যৌগ, তড়িৎজয়ী যৌগ সর্বদা একটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, ঠিক আছে, সেই কারণে আমি এটা পোলার দ্রাবকে রাখবো, ঠিক আছে, এটা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। ক্লিয়ার হয়েছে? চলো পরের পেজে আসি। এবার হচ্ছে 4.1। আচ্ছা, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি লেখো এবং লেখচিত্র প্রকাশ করো। তোমরা চার্লসের সূত্র তো নিশ্চয়ই জানো, তাই না? আর লেখচিত্রটা কেমন হয়, এরকম হয়, এবং এরকম যেতে 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 এই যে একটা জায়গায় টাচ করে দেয় নাকি, এরকম ভাবে, ঠিক আছে। তো আমি এটা আঁকছি না, তোমরা নিশ্চয়ই লেখচিত্রটা জানো। 4.2 কি বলছে দেখি, চলো তাহলে 4.2 বলছে অ্যামোনিয়াম সালফেট কে কস্টিক সোডা দ্রবণ সহ, তাহলে অ্যামোনিয়াম সালফেট নাও NH4 আর তাকে কস্টিক সোডা, তার মানে হচ্ছে NaOH দ্বারা উত্তপ্ত করো, দিয়ে তৈরি করো অ্যামোনিয়া। তাহলে তৈরি হবে, দেখো, NaSO4 প্লাস 2NH3 প্লাস H2O, ঠিক আছে, নিশ্চয়ই তাই তৈরি হওয়া উচিত, ঠিক আছে। তাহলে লজিক্যালি এখানে দেখো অ্যামোনিয়া 2NH3 মানে কত হচ্ছে, তাহলে 2 × 14 + 3 মানে হচ্ছে 34 গ্রাম, তাই না? আচ্ছা, তো কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তাহলে অ্যামোনিয়াম সালফেটটা বার করো, তাহলে 2 × 14 + 4 প্লাস 32 প্লাস 64 নাকি 464, তাহলে 14 4 18 2 36, 36 আর 64 হচ্ছে 100 132, ঠিক আছে। দেখো যোগে ভুল যেন না হয়, তো 14 4 18 18 2 36, 36 আর 64 কত হয়, 100 132। তাহলে তুমি ইজিলি বুঝতে পারছো যে 34 গ্রাম অ্যামোনিয়া পেতে আমার 132 গ্রাম লাগবে নাকি, একে কত 6.8 গ্রামে কত, দেখো এটা হচ্ছে 34 হচ্ছে 5 ভাগ নাকি, 34 এর 1/5 হচ্ছে 6.8, তাহলে 132 এর 1/5 করে দাও, কত হবে, তাহলে 5 6 30 60, না 5 2 100, 5 6 30 26.4 গ্রাম, তাই না, 4 5 20 2 5 6 30 আর হচ্ছে 32 5 2 10 132 গ্রাম 26। ক্লিয়ার হয়েছে? একবার মিলিয়ে নিও, ক্রস চেক করে নিও কতবারটা করায়। লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে Fe এর বিক্রিয়াটা হচ্ছে 3Fe + 4H2O, Fe3O4 + 4H2, ঠিক আছে। তাহলে 21 গ্রাম বলেছে, দেখো 3Fe মানে কত হচ্ছে 3 × 56 মানে হচ্ছে 168 গ্রাম, আর 4H2 মানে হচ্ছে 8 গ্রাম, তাহলে 168 গ্রাম থেকে পাওয়া যাচ্ছে 8 গ্রাম, একে কত আর 21 কত, লক্ষ্য করো 168 একের 8 হচ্ছে 21, তাহলে 8 এর 1/8 কত হবে 1 গ্রাম, সো 1 গ্রাম অ্যান্সার, তাই না? কত শর্ট ট্রিকে অঙ্কগুলো করা যায়, জাস্ট ইমাজিন করো, আমি এগুলো চোখে দেখে অঙ্কের উত্তর বার করে দিই, ঠিক আছে। কেন ঐকিক নিয়ম এরকম ভাবে করতে হবে, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, এটা হচ্ছে গল্প, তাছাড়া তার কিছু নেই। আচ্ছা, বলছে এসটিভিতে তার আয়তন কত হবে, 2 গ্রামের আয়তন কত হয় 22.4 লিটার, একে কত হবে 11.2 লিটার, দ্যাটস এর অ্যান্সার। চলো, দুটো অঙ্ক কত সহজ ছিল, আশা করছি বোঝাতে পারলাম অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা, এবার বাকিগুলো আমরা যেগুলো পারবো না শুধুমাত্র সেগুলো করবো, ঠিক আছে, আর যেগুলো পারবো সেগুলো তো আমরা ছেড়েই দেবো, ঠিক আছে। চলো 4.3 এরটা দেখি, বলছে একই উপাদানের তৈরি দুটি কি বলেছে উত্তাপ কুণ্ডলী এ এবং বি, এক মিনিট দাঁড়াও, ঠিক আছে, এ এবং বি মেন্সের সঙ্গে যুক্ত সমান্তরাল সমবায়, এ কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ও বি ও ব্যাস বি কুণ্ডলীর তারের দৈর্ঘ্য ব্যাসের তুলনায় দ্বিগুণ। আচ্ছা, এই জায়গাটা গন্ডগোল আছে, ভালো করে দেখো, তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ভালো করে ভাবো, এ কুণ্ডলীর দৈর্ঘ্য বি তারের দৈর্ঘ্যের তুলনায় দ্বিগুণ, তাহলে বি এর যদি এল হয় এ হবে 12, আর বি এর যদি ব্যাস হয় ডি তাহলে এর হবে 2d, এই তো গল্প। তাহলে এখন কোন তাপ বেশি উত্তপ্ত হবে, যেহেতু একই উপাদান দিয়ে তৈরি উভয়ের রোধাঙ্ক রো, তাহলে আর এ সমান আমি কত লিখবো, রো ইন্টু এল এ বাই এ এ, নাকি, ভালো করে বোঝো, তার মানে রো ইন্টু এল এ কত হচ্ছে 2l বাই, এবার দেখো এরিয়া, ভালো করে বোঝো, এরিয়া মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তাই না, পাই আর স্কোয়ার, আর তো রেডিয়াস, তাই না, আর তো হচ্ছে রেডিয়াস, আর 2d হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস,
তাহলে আমি যদি ওইভাবে না রেখে আমি যদি ব্যাসেরই করি স্কোয়ার, আচ্ছা ব্যাসের না করে তুমি এরিয়ার করো, তাহলে কত হবে? অ্যাকচুয়ালি এ কত হবে তাহলে ভালো করে বোঝো। এ হচ্ছে পাই ইন্টু 2d বাই 2 এর স্কোয়ার, নাকি? সিম্পল। তাহলে কত? 2 কেটে গেলে পাই ডি স্কোয়ার, তাহলে আমি এখানে লিখলাম কত? পাই ডি স্কোয়ার। ঠিক আছে, চলো বুঝতে পারলাম। চলো এবার এই বিটা বার করি। ঠিক আছে, তাহলে আর বি কত হবে? এগেন সেম ফর্মুলা, রো ইন্টু এল বাই, এবার কত হবে তাহলে? পাই ডি বাই 2 এর হোল স্কোয়ার। হ্যাঁ না বলবে, নিশ্চয়ই ব্যাসের অর্ধেক হবে। এখন আমাকে বলেছে কোন তার বেশি তাপ উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে আমাকে আগে রোধটা বার করতে হবে, রোধ কার রোধ বেশি। ঠিক আছে, তাহলে আর বি বাই যদি আর এ করো, তাহলে দেখো রো ইন্টু এল বাই পাই ডি স্কোয়ার, ওপরে 4 চলে যাবে, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, কারণ ডি বাই 2 এর হোল স্কোয়ার আছে, ভালো করে লক্ষ্য করো। বাই আর এ মানে কত? রো ইন্টু 2l, আর ওপরে যাবে পাই ডি স্কোয়ার। ঠিক, পাই ডি স্কোয়ার কাটবো, রো কাটবো, এল কাটবো, 2 কে 2 দিয়ে কাটবো। তারপরে তুমি বুঝতে পারছো আরবি বাই আর এ মানে হচ্ছে 2, তার মানে এখান থেকে স্পষ্ট আরবি গ্রেটার দ্যান আর এ, নাকি? আর উৎপন্ন তাপের ফর্মুলা কত হয় না, তো এইচ বি বাই এইচ এ যদি করো তাহলে কত হবে দেখো। এবার সমান্তরাল সমবায় রেখেছে, তার মানে ভি স্কোয়ার হবে, ভি স্কোয়ার বাই আর ফর্মুলাটা আমাকে চয়েস করতে হবে, যেহেতু সমান্তরাল সমবায় তাই ভি স্কোয়ার বাই আর। তার মানে তাপের সঙ্গে রোধের সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, তার মানে এখানে হবে আর এ বাই আর বি। আর আর এ বাই আর বি মানে কত হচ্ছে ভালো করে দেখো, হাফ। তার মানে এইচ বি বাই এইচ এ হচ্ছে কত? হাফ। নিশ্চয়ই একের থেকে কম, তার মানে যেহেতু একের থেকে কম তাহলে এইচ এর মান বেশি, এইচ বির মান কম, তাহলে এইচ এ তে বেশি তাপ উৎপন্ন হবে, সেজন্য কুণ্ডলী এ তে বেশি তাপ উৎপন্ন হবে। খুব ভালো করে অঙ্কটা বোঝো। ঠিক আছে, অঙ্কটা করে দিলাম, ঠিক আছে, যেন মাথায় থাকে। আমি মিটিয়ে দিচ্ছি, যাদের দরকার তোমাদের স্ক্রিনশট তুলে নাও, আশা করছি তোমরা বুঝিয়ে নিয়েছো। ঠিক আছে, আচ্ছা মিটিয়ে দিলে তো হবে না, আমাকে একটা পিডিএফ দিতে হবে। ঠিক আছে, আমি একটা পেজ না এক্সট্রা নিয়ে নেবো। চলো 4.3 অথবা বলেছে তাপ পরিবহন আর তড়িৎ পরিবহনের দুটি সাদৃশ্য উল্লেখ করো। দেখো তাপ পরিবহনের সাদৃশ্য 1 নম্বর, যে দুটি মানে কি বলবো, বিন্দুর মধ্যে উষ্ণতার পার্থক্য হলে তাপের পরিবহন হয় বা তাপ এক স্থান থেকে অন্য স্থানে যায়। আর তড়িৎ পরিবহন কি বলবো, দুটি বিন্দুতে যদি বিভবের পার্থক্য হয় তাহলে কি হবে, এক স্থান থেকে অন্য স্থানে যায়। ঠিক আছে, 2 নম্বর, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ হয়, এরকম ভাবে ভাবতে পারো। আর এখানে কি হবে, সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধানের প্রবাহ হয়। ঠিক আছে, চলো উচ্চ তাপ পরিবাহিত বিশিষ্ট একটি ধাতুর নাম লেখো তো, সেটা হচ্ছে এইউ বা এজি, সিলভার লিখতে পারো, এজি অ্যান্সার হবে তোমার। ঠিক আছে, চলো 4.4, বায়ুমণ্ডলে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম। তাহলে আমাকে একটা পেজ নিতে হবে, না নিলেও হবে মনে হচ্ছে। 4.4, আচ্ছা এটা রেডে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ল্যামডা বলেছে 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে, আর মিউ বলেছে 1.5, বেগ ও তরঙ্গ বার করতে বলেছে, তাহলে মিউ ইকুয়াল টু সি বাই ভি, তাহলে 1.5 ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই ভি, অতএব ভি কত হবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে ভি এলো কত, এখানে না লিখে এখানে লিখে দিই, ভি হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 8। দেখো এগুলো ক্যালকুলেশন, তোমাকে মুখোমুখি করতে হবে এগুলো, তাই না? আচ্ছা আরেকটা কি বলেছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে এগেইন মিউ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, তাহলে 1.5 ইকুয়াল টু 6000 বাই ল্যামডা ড্যাশ, অতএব ল্যামডা ড্যাশ কত হবে, অতএব ল্যামডা ড্যাশ আসছে তোমার 6000 বাই 3 উপরে 2, তার মানে ল্যামডা ড্যাশ 6000, তাহলে হচ্ছে 8000 বাই 3, না এরকম তো হওয়া উচিত নয়, দেখছি কি বলেছে। আচ্ছা সি ইকুয়াল টু মিউ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, হ্যাঁ সেম ফর্মুলাই তো হবে বাবা। মিউ ইকুয়াল টু, আসলে গালে এখন ব্যথা করছে আর বেশি কথা বলতে পারছি না, খুব বিরক্ত লাগছে। ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ড্যাশ, তাহলে 1.5 মানে হচ্ছে ভালো দেখো 3/2 ইকুয়াল টু 6000 বাই ল্যামডা ড্যাশ, তাহলে 3কে যদি কাটি 2000, তা কি, তাহলে ল্যামডা ড্যাশ হবে কত 4000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 4000 অ্যাংস্ট্রম হবে। চলো আচ্ছা 4.5 এরটা বলছে অবতল দর্পণ ক্ষেত্রে আর ইকুয়াল টু 2f প্রমাণ করতে বলেছে, নিশ্চয়ই পারবে, আর এই প্রমাণটাও পারবে। ঠিক আছে, চলো 4.6, তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র নিশ্চয়ই পারবে, লেঞ্জের সূত্রকে শক্তি সংরক্ষণ প্রকাশ করে, এটাও পারবে। চলো 4.6 হলো। 4.7 একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, চলো 4.7, এটাই লাস্ট নাকি, হ্যাঁ
ভালো লাগছে না, কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে, মুখে ব্যথা করছে খুব। ওকে, 440 ওহম, তাহলে আর দিয়েছে আমাকে 440 ওহম, ঠিক আছে। আর ভি দিয়েছে, দেখো ভি কত দিয়েছে না, তো সরি, ভি দিয়েছে হচ্ছে 220 ভোল্ট। আর কি দিয়েছে, টাইম 10 ঘন্টা যুক্ত করলে বিওটি এককে নির্ণয় করো। তাহলে আগে আমি পাওয়ার বার করবো। দেখো আমি আমার লজিকে করছি, তুমি তোমার মতো করতে পারো। হ্যাঁ, আমি আগে পাওয়ার বার করবো। পাওয়ার কত না, তো 220 ইন্টু 220 বাই আর, আর কত 440, 2 পাওয়ার হচ্ছে কত 110 ওয়াট। অতএব বিওটি সমান, একদম ডাইরেক্ট বেরিয়ে যাবে। তাহলে 110 ওয়াটকে কিলোওয়াট করব, কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে। আর ক ঘন্টা চলছে, 10 ঘন্টা, তাহলে আমি 10 দিয়ে গুণ করে দেবো, ব্যাস হয়ে গেল। তাহলে 0000, তাহলে 1.1 বিওটি, দ্যাটস ইউর অ্যান্সার। ঠিক আছে, কত সহজ হলো বলো তো করা, তাই না? অথবাটাতে আসো। 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো এ যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। তাহলে ধরো প্রাথমিক, আমি বুঝি বুঝি করে দিচ্ছি, প্রাথমিক দৈর্ঘ্য ধরো এল, অতএব অন্তিম দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ হয় 2L। ধরো প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক ক্ষেত্রফল A1 আর অন্তিম ক্ষেত্রফল কি হয়ে গেল, অন্তিম ক্ষেত্রফল A2। অতএব লজিক্যালি A1 ইন্টু এল শুড বি ইকুয়াল টু A2 ইন্টু 2L। কেন, দেখো তারকে টেনে লম্বা করছে, তার মানে এই নয় যে তারের আয়তনও পরিবর্তন হবে, তার আয়তন তো একই থাকবে। তো এল কেটে গেলে দেখো A1 বাই A2 পড়ে থাকছে 2। এখন আচ্ছা, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক হয়ে যায় বলে দিয়েছে, সরি 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 সরি, হ্যাঁ তাই তো হওয়া উচিত, ঠিকই আছে। আমার তো বেরিয়ে গেছে, আমি বার করে দিলাম। আচ্ছা, এটা বার করতে হতো না, হ্যাঁ তোমাকে এখানে বলে দিয়েছে, ঠিক আছে। আমি তাহলে কেটে দিই, অঙ্কে তো বলে দেয় নাই, তা আরো সহজ করে দিয়েছে অঙ্কটা, ঠিক আছে। তারপরে লজিক্যালি L1 বাই L2 মানে কত হচ্ছে হাফ, কারণ অর্ধেক হচ্ছে, অ্যান্ড A1 বাই A2 হচ্ছে 2। এরকম গল্প দিয়ে রেখেছে আমাকে। এখন অন্তিম রোধ কত, তাহলে আমরা জানি R2 বাই R1 মানে হচ্ছে রো ইন্টু L2 বাই A2 ইন্টু রো ইন্টু L1 বাই A1। রো রো কাটো, L2 বাই L1 কত 2 ইন্টু A1 বাই A2 কত হাফ, তাহলে কত হচ্ছে 1। তাহলে R2 মানে কত 6 ওহমই পড়ে থাকবে, কারণ দৈর্ঘ্য আর ব্যাসার্ধ অফ করে দিলে এবার ক্ষেত্রফল যদি একই হাফ করে দেয় তাহলে একই থাকবে, তো গল্পটা একই থাকছে, আমার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। চলো 4.8-এ আসি। ভর ত্রুটি বলতে কি বোঝো, নিশ্চয়ই জানো, যে পরমাণুর প্রোটন আর ইলেকট্রন, এই নিউট্রন সমূহের মোট ভর এবং আমাদের পরীক্ষালব্ধ প্রাপ্ত ভর কি হয়, কিছুটা পরিমাণ আলাদা হয়, এই আলাদাকেই বলি আমরা ভর ত্রুটি। আচ্ছা, নিউক্লিয়াস যে শক্তি মুক্ত হয় তার উৎস কি, অবশ্যই ভর ত্রুটি হবে তার শক্তির উৎস, ঠিক আছে। মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে, পারবে। 4.9 অথবা তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, অবশ্যই পারবে। 4.10 পলিমারের ব্যবহার দুটি ক্ষতিকর প্রভাব, পারবে। 4.13 লোহার চামচের উপর তড়িৎ লেপন পদ্ধতিতে অ্যানোড হিসেবে কি নেবে, নিকেল। ক্যাথোড হিসেবে কি নেবে, লোহার চামচ। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি নেবে, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট, ঠিক আছে। গ্যালভানাইজেশন কি, তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন, ঠিক আছে। চলো এই পার্টটা করে দিচ্ছি। দেখো ইথাইল অ্যালকোহল C2H5 কে যদি এই গাঢ় H2SO4 কনসেন্ট্রেটেড H2SO4 দাও উইথ 170°C, তাহলে তৈরি হয় ইথিলিন। তাই নিশ্চয়ই এর জায়গাটা ইথিলিন হবে। ইথিলিনকে যদি H2 নিকেল দাও এবং তাকে যাও 200°C, তাহলে তোমার ইথেন তৈরি হয়, CH3CH3। আর এখান থেকে আমি এখানে করে দিলাম অ্যারো দিয়ে, যদি ব্রোমিনের সাথে কার্বন টেট্রাক্লোরাইড দাও তাহলে তৈরি হয় তোমার CH2Br, CH2Br, তার মানে 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। তাহলে কমপ্লিট সলিউশন করে দিলাম আমরা এই পেজটার এবিটি এর। তোমাদের এরকম সলিউশন কি আরো দরকার, তাহলে অবশ্যই আমাকে জানাও, কমেন্ট সেকশনে বলো যে না স্যার এরকম সলিউশন আরো দরকার, তাহলে তোমাদের আমার নেওয়া মক টেস্টের কোশ্চেনগুলো আমি সলিউশন তোমাকে দেবো, ঠিক আছে। ফাইনালি ওকে, তোমরা সকলে দেখবে এবং আমার স্টুডেন্ট অনেকেই বলছো স্যার একটু সলিউশন করে দিন, সলিউশন করে দিন, ঠিক আছে। তো আমাদের হাতে মাধ্যমিকের জন্য খুব কম সময় আছে, সেই জন্য আমরা চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সলিউশনগুলো করে দেওয়ার, ঠিক আছে। চলো আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।